আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আহ, আজ থেকে ঠিক ১.৫ বছর আগে আমাদের বাংলাদেশে একটা পরিবর্তন হয়ে গেল। ৫ই আগস্ট আমাদের বাংলাদেশটা যেন মানে আপসাইড ডাউন হয়ে গেল, একদম উল্টাপুল্টা হয়ে গেল। তখন থেকে আমাদের দৃষ্টিকোণ একাত্তর ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিটা বিষয়, প্রতিটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু বাংলাদেশে মিডিয়া, জার্নালিস্ট কারোরই কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই। মত প্রকাশের স্বাধীনতা কি? মত প্রকাশ, মানুষ কথা বলে গলা চিপে, চিপে। তখন দৃষ্টিকোণ একাত্তর তখন থেকে পথ চলা শুরু করেছে যে আপনাদের মাঝে খবর পৌঁছে দিতে। ইউনূস একটা প্রহসনের নির্বাচন করছে যেখানে বাংলাদেশে আওয়ামী লীগ সহ ১৪ দল এবং মেজরিটি একটা গ্রুপ, ওভার 50% যারা ভোটের বাইরে। আসলে কেমন হবে নির্বাচন? এই নির্বাচনে বাংলাদেশের মানুষ কি বলছে? এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই পুরা ১.৫ বছরের জার্নি, তাদের জীবনে অনেক কিছু তারা করেছেন। কিন্তু এই ১.৫ বছরে তারা বোধহয় ২৪ ঘন্টায় ৫ ঘন্টাও ঘুমাননি। সেই দুজন মানুষকে আমি আমাদের অতিথি হিসেবে আজকে এই গুরুত্বপূর্ণ দিনটাতে এনেছি। তিনি হচ্ছেন একজন ডক্টর নুরান নবী, বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন কাউন্সিলম্যান এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট। আহ, নবী ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আওয়াল। তিনি একজন শিক্ষাবিদ, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, সিলেট বিশ্ববিদ্যালয়। আব্দুল আওয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। ধন্যবাদ। যা বলছিলাম, আমি নবী ভাইকে দিয়ে শুরু করি। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সন থেকে আপনার এই দেশমাতৃকার জন্য, এই দেশ, এই স্বাধীনতা ভূখণ্ডের জন্য আপনার লড়াই শুরু করেছিলেন। আজকে এই জীবনের এই প্রান্তে এসে আপনার আরাম করার কথা ছিল। আপনার বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হওয়ার কথা ছিল যে এই দেশটা আমাদেরই তৈরি, এই দেশটা ভালো আছে। আজকের দিনে দাঁড়িয়ে আজকে আপনাকেই আবার কথাই বলতে হচ্ছে, আপনাকেও দাঁড়াতে হয়েছে আমাদের সামনে। আহ আপনি কিভাবে দেখছেন এই সামনের ১২ তারিখের যে প্রহসনের নির্বাচনটা করছে অবৈধ ইউনূস, অবৈধ নির্বাচন, আপনি কিভাবে দেখছেন? আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। বিশেষ করে আওয়াল ভাই আমার একজন শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি একজন সহ আলোচক। তো আপনি যথার্থই বলেছেন, এটা অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, প্রহসনের নির্বাচন। কিন্তু দুঃখের বিষয়, এই নির্বাচন 12 তারিখে যদি হয়, মনে হচ্ছে হতে যাচ্ছে, তা সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে, সন্ধিক্ষণ যেটা আমরা বলি, সেই অবস্থা হবে। তার কারণটা হলো যে অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রের নেট স্থাপন করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচন হবে, আরেকটা হবে জুলাই সনদের উপরে গণভোট। এই জুলাই সনদের এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। এর ভিতরে বাংলাদেশের শাসনতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যে কি বলবে লক্ষ্য, এগুলো সবগুলোকে ধ্বংস করার জন্য জাল পাতা হয়েছে। বিভিন্ন ক্লজ আছে যেগুলো সাধারণ মানুষ জানে না। আমরা যারা এগুলো খোঁজখবর রাখি, আমরাও সব কিছু জানি না। কিন্তু মোটা দাগে আমরা যতটুকু জানি যে এই জুলাই সনদের হানা ভোটের মাধ্যমে দেশটার যে মুক্তিযুদ্ধের যে স্ট্রাকচার, সেটা ধ্বংস হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎটাও ধ্বংস হবে। এই জন্য তারা যে সমস্ত পরিবর্তন আনার জন্য প্রস্তাব করেছে, যেমন এই এই শাসনতন্ত্র সংশোধনের জন্য একজন বিদেশিকে হায়ার করা হয়েছে, আমেরিকান সিটিজেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে সে কি বলে সিআইএ এজেন্ট, সত্য মিথ্যা জানি না, এই অভিযোগগুলো আছে। সে ইভেন কি এমনকি সে শাসনতন্ত্রের উপরে কোনো বিশেষজ্ঞ না, সে একটা পাড়াগাঁয়ের বিশ্ববিদ্যালয়ে সে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, টিচার। তার যখন সে বাংলাদেশে ছিল, ছাত্র রাজনীতি করত, তার ইতিহাস রয়েছে সে চীনাপন্থী। সারা জীবন বামপন্থী রাজনীতি করেছে, আওয়ামী লীগের বিরোধিতা করেছে। তো এই সমস্ত লোককে দিয়ে এবং তার মতো আরো বহু লোক ভাড়া করা হয়েছে, ইউনূস এনেছে। এবং একজন বলেছিল
যে এটা বাংলাদেশি তত্ত্বাবধায়ক সরকার না, এটা হলো প্রবাসী বা বিদেশি বাংলাদেশি তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ এখানে 17-18 জন মন্ত্রী এবং তার সিনিয়র অ্যাডভাইজার সবাই বিদেশি নাগরিক। তো যাই হোক, তো এদের দ্বারা যে কাজটা বা হবে 12 তারিখে, সেটা তো ফলাফল কি হয় আমরা জানি। তো এইখানে এই যে গণভোটের কথায় আমি একটু আলোচনা করি। গণভোটে যদি জিতে, এবং সেটা জেতার জন্য 13 কোটি টাকা বাজেট রেখেছে এই সরকার, এবং সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করেছে। এই এই গণভোটের যে ব্যালট, সেগুলো মুদির দোকানে পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা শুনেছি যে বিজেপি যে জাতীয় প্রেস, বিজি প্রেস, বিজি প্রেস, বিজি প্রেসে ব্যালটগুলা ছাপা হয়েছে এক্স্যাক্টলি, একদম যে মানে কপি ব্লক, ছাপা হয়েছে। হ্যাঁ, যে ব্লক দিয়ে অরিজিনাল প্রথমটা ছাপা হয়েছিল সেটা দিয়ে দ্বিতীয়টা ছাপা হয়েছে। কাজেই রিগিং যখন হবে, রিগিং এর প্রসেস তো আমরা জানি যে ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল, বিভিন্ন পর্যায়ে যে ভোট হয় সেটা আসবে লোকালি, সেখান থেকে যাবে সাব ডিভিশনে, সেখান থেকে যাবে ডিসির অফিসে। এবং ডিসির অফিসের হিসাব যে পাওয়া গেছে যে 62 না 64 ডিস্ট্রিক্টে প্রায় 52-50-এর উপরে এগুলো বিএনপি ইউনূস সরকারের পন্থী অফিসার, এদেরকে নিয়োগই দেওয়া হয়েছে রিগিং করার জন্য। তাদের কাছে যখন আসবে তখন কোন ব্যালটটা তারা ব্যবহার করবে, হোয়াট ইজ দ্য প্রুফ? তারা কি সেই অরিজিনাল ব্যালটই কাউন্ট করবে, না রিগটা কাউন্ট করবে? কাজেই এই ষড়যন্ত্রের সম্পূর্ণ রাস্তা সৃষ্টি করে, অর্থাৎ রিগিং এর সমস্ত রাস্তা সৃষ্টি করে এই ইউনূস সরকার এই নির্বাচনটা করতে যাচ্ছে। আর যদি এটা নেগেটিভ হয়, পাস হয় সিনারিও আমি বললাম, আর যদি এটা নেগেটিভ হয় তখন সে আরও কোনো ক্রাইসিস তৈরি করে, কারণ ইউনূসের উদ্দেশ্য আজীবন ক্ষমতায় থাকবে। অর্থাৎ তার যে অ্যাপয়েন্টমেন্ট যারা দিয়েছিল, সেই বিদেশি শক্তি, যা আমরা যাদেরকে বলি যে 71-এর পরাজিত শক্তি, দেশি এবং বিদেশি, তারা তাকে বসিয়েছে একটা এজেন্ডা বাস্তবায়িত করার জন্য। সেই বিদেশিদের এজেন্ডা সে অলরেডি দিয়ে দিয়েছে। দুনিয়ার কোনো দেশের জাতীয় নির্বাচনের 3 দিন আগে একটা বিদেশি শক্তির সাথে চুক্তি করাটা একটা অবান্তর জিনিস। এখান থেকে মনে হয় যে সামথিং ইজ রং। যে 3 দিন পরে নির্বাচনের মাধ্যমে ধরে নিলাম যে একটা সরকার আসলো যারা দেশপ্রেমী, তাদের তো দায়িত্ব হবে বিদেশি শক্তির সাথে, বিদেশি দেশের সাথে কিভাবে চুক্তি করবে। এবং তারপরে যে চুক্তিটা হয়েছে সেটার সেখানে একটা ক্লোজ রয়েছে যে এটা নন ডিসক্লোজার। এর ভিতরে কি আছে সেটা জনগণ বা দেশবাসী মিডিয়া কেউ জানতে পারবে না। তো এখান থেকে তো মনে হয় যে দিল মে কিছু কালা, মানে কুছ কালা হ্যাঁ, আমি তো উর্দু বলতে পারি না, হিন্দি বলতে পারি না। তো সেই জন্য যেটা বলছি যে এটা একটা অর্থাৎ কি বলবো, অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, এবং উদ্দেশ্য হলো তাদের সেই অবৈধতা স্থায়ী করা। অর্থাৎ ইউনূসের পার্সোনাল এজেন্ডা হলো আজীবন ক্ষমতায় থাকা এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ধ্বংস করা। আর তার যে কি বলে অ্যাসাইন্ড যে এজেন্ডা, সেটা বিদেশিদের স্বার্থ রক্ষা করা, সেটা তারা অলরেডি করে ফেলেছে। যে সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, চিটাগাং পোর্ট বাংলাদেশে সবচেয়ে একটা বড় প্রতিষ্ঠান যেটা প্রফিটেবল, সেটা বিদেশিকে দিয়ে দিছে। তারপরে এই যে পে কমিশনের এগ্রিমেন্ট করলো কয়েকদিন আগে, এটা তো জাতীয় সরকার, নির্বাচিত সরকার করবে। এই ইলেকশনের আগে এটা করার উদ্দেশ্য নাকি যে এগুলো করে যে ইনকামিং সরকার আসবে সেই সরকারকে ইউনূস তার হাতের মুঠায় রাখবে। তার তো অরিজিনাল প্ল্যান যে সে বিএনপি জামাতকে রেখেছে, আওয়ামী লীগকে বাইরে রেখেছে, যে কারণ আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তাহলে অন্যদের জামান বাজেয়াপ্ত হবে, আওয়ামী লীগ জিতবে। এইটাই মানে মোটা দাগের এইটাই কারণ যে এই জন্য আওয়ামী লীগকে ব্যান করেছে, ইলেকশনে এবার পার্টিসিপেট করছে না। তো বাকি যে দুটো মানে মেইন, তার যে ছাত্রদের যে দল এনসিপি, সেটা তো কোনো মূল্যই নাই, কোনো সমর্থক নাই।
কিন্তু বিএনপি জামাত এদের দুইটা পার্টির সাথেই সে এগ্রিমেন্ট করে রাখছে, ব্যবস্থা করে রাখছে। আমাকে কালকে এক শোতে জিজ্ঞেস করেছিল বিএনপি জিতবে না জামাত জিতবে। তাই আমি বললাম আর বিভিন্ন পোলের উনি এক্সাম্পল দিচ্ছিল। তাই আমি বলছি এই পোল বা এই বিষয়ে ডিসকাস করা ইররিলিভেন্ট। তার কারণটা হলো ইউনুস যাকে জিতাবে সেই জিতবে, কারণ রিগিং এর ব্যবস্থা ইউনুস করে রেখেছে। ইউনুস যদি মনে করে তার আজীবন ক্ষমতায় থাকা বা তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপি দরকার, বিএনপি কিসে জেতাবে? আর অলরেডি তো বিএনপির সাথে লন্ডনে গিয়ে এমওইউ সাইন করেছে, 8.5 কোটি ট্যাক্স পেয়ারের টাকা খরচ করে মিথ্যা কথা বলে যে আমি সরকারি কাজে যাচ্ছি। আসলে তো সে গিয়েছিল তারেক জিয়ার সাথে এগ্রিমেন্ট করার জন্য, এবং সেখানে কি করেছিল এমওইউতে লেখা আছে যে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী, ইউনূস হবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, আর জামাতের যদি জাতীয় সরকার হয় বিরোধী জামাতের দলীয় ডেপুটি প্রাইম মিনিস্টার বা ডেপুটি প্রাইম মিনিস্টার। তো এই এগ্রিমেন্ট তো সে লিখিতভাবেই করেছে, এটা মিডিয়াতে এসেছে, এবং মিডিয়াতে আরও এসেছিল যে এই যে তারেক জিয়াকে নিয়ে এত হইচই হচ্ছে। তো সেই মিডিয়াতে সেই এমওইউতে কি ছিল, ইউনুসকে তারেক জিয়া একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল তার হাতে। সেখানে 15 জন আওয়ামী লীগ নেতাদের নাম ছিল, ইনক্লুডিং শেখ হাসিনা, শেখ রেহানা, যে এদেরকে হত্যা করতে হবে, এদেরকে ফাঁসি দিতে হবে। এই এগ্রিমেন্ট অলরেডি আছে। তো তারেক জিয়ার আজকে আলোচনার বিষয় না, আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না। কিন্তু যেটা বলছিলাম যে ইউনূসের এই ইলেকশন করার উদ্দেশ্য হলো যে যে দল বিএনপি অথবা জামাত যে তাকে প্রেসিডেন্ট বানাবে বা তাকে ক্ষমতায় রাখতে সাহায্য করবে অথবা তার এজেন্ডা বাস্তবায়িত করবে তাকে সে জেতাবে। এটা যদি 12 তারিখের আগে বা 12 তারিখের সকালবেলাও যদি অ্যাগ্রিমেন্ট হয়, সে যদি ভাবে যে বিএনপি তার স্বার্থ উদ্ধার করবে, তাকে রাষ্ট্রপতি বানাবে, অথবা জামাত তাকে রাষ্ট্রপতি বানাবে বা তার স্বার্থ উদ্ধার করবে, সে জামাতকে জিতাবে। তো এই ইলেকশনে যেগুলো হতে যাচ্ছে সেগুলো আমরা জানি। এখন যদি আমি রিগিংয়ের যে ব্যবস্থা ইউজ করে রেখেছে সেগুলো নিয়ে যদি একটু আলোকপাত করি, প্রথমত সেনাবাহিনী অন্ধভাবে ইউনুসেরকে সাহায্য করতেছে। সেনাবাহিনী সম্পর্কে একটু বলতেই হয় যে এই সেনাবাহিনী অবৈধ সরকার প্রতিষ্ঠা করেছে, ইউনুসকে প্রতিষ্ঠা করেছে। গত 18টা মাস অবৈধ সরকারের সমস্ত অবৈধ কাজ সমর্থন করেছে। এখন সারা বিশ্ব বলছে এই ইলেকশন বিতর্কিত হবে, কারণ একটাই জাতীয় নির্বাচনে 60%-এর বেশি যে দলের সমর্থক, সেই দলকে যদি পার্টিসিপেট করতে না দেওয়া হয়, সেই দলের সমর্থকদেরকে যদি ভোট দিতে বাধা দেওয়া হয়, তাহলে সেটা তো জাতীয় নির্বাচন হবে না। আর সারা বিশ্বে জাতীয় নির্বাচন কেন হয়? যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে একটি দলকে নির্বাচিত করে, তারা দেশ শাসন করে। তো এইখানে আমরা জানি গত 5টা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ 35 to 45% ভোট পেয়েছে। আর এই গত 18 মাসে ইউনূসের দুঃশাসনের জন্য, কুশাসনের জন্য জনগণ এই সরকারের বিরুদ্ধে গিয়ে বরং আওয়ামী লীগকে সমর্থন করতেছে। সেইটা অ্যাডাপ্ট করলে 70 থেকে 80% লোক আওয়ামী লীগের পক্ষে যদি ভোট এখন হয়, অথবা এই সরকারের বিরুদ্ধে। তো তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, একটা গ্রহণযোগ্য নির্বাচন করবেন যেটা বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে, বিদেশিরা অ্যাকসেপ্ট করবে? তো কাজে এই নির্বাচনের যে উদ্দেশ্য সেটা তো বাস্তবায়িত হবে না। প্রথমতই আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে, তাহলে এটা গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে না। তারপরে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যে এইটা একটা ষড়যন্ত্রমূলক, এই নির্বাচনের মাধ্যমে ইউনূস তার শাসনকে স্থায়ী করবে, সেই ভোটে জিতুক আর না ভোটে জিতুক, কারণ দুইটাই মেকানিজম সে করে রেখেছে। আরেকটা হলো, এখন একটু আলোচনা করি যে রিগিং এর ব্যবস্থাটা ইউনূস কি করেছে। প্রথমত ভোটার লিস্টে কি থাকে, একটা ফ্যামিলিতে 5 জন 7 জনের বেশি ভোটার থাকে না। বিএনপি
কি করেছে জানি না, কিন্তু জামাত কি করেছে সেটা মিডিয়াতে এসেছে। জামাত তারা 150-এর বেশি সিটকে তারা টার্গেট করেছে, যেখানে তাদের সমর্থন আছে। এই এই 150-এর বেশি 100-150-এর বেশি সিটে এসে তারা জিতবে। কিভাবে জিতবে? তাদের যে ভোটারগুলো উইক, যে সমস্ত কনস্টিটিউয়েন্সিতে আছে, যেমন ধরেন জয়দেবপুরের ভোটার যারা যারা আছে, সেখানে হয়তো তাদের ক্যান্ডিডেট জিতবে না। জয়দেবপুরের ভোটারগুলো তারা নিয়ে আসছে ঢাকাতে, ট্রান্সফার করছে ভোট। একটা বাড়িতে একটা অ্যাড্রেসে সাধারণত 4-5টা ভোটার থাকার কথা, সেখানে 100, 200, 300, 400 পর্যন্ত ভোটার রয়েছে। এই যে আমরা সেনাবাহিনীর কথা একটু টাচ করলাম, 111-এর সময় সেনাবাহিনী কি করেছিল? একটা ভালো কাজ করেছিল, যে 1 কোটি ভোটার যে বানিয়েছিল বিএনপি, ভুয়া ভোটার, সেইটাকে তারা ভেরিফাই করে সেগুলোকে তারা করেছিল, বাদ দিয়েছিল। এই সরকারকে সেনাবাহিনী অন্ধভাবে সমর্থন করছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত। তো একটু ইলেকশনের আগের দিন একটু মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই যে 3 আগস্টে তারা সিদ্ধান্ত নিল, দরবার মিটিং করে, যে নির্বাচিত সরকারকে তারা সমর্থন করবে না। তারপরে কি করলো? ইউনূসকে তারা ক্ষমতায় বসালো, একটা অবৈধ সরকারকে ক্ষমতায় বসালো অবৈধভাবে। অবৈধভাবে কেন? বাংলাদেশের কনস্টিটিউশনে আছে প্রধানমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতি সংসদ বাতিল করে নির্বাচন দেবে, সেই নির্বাচনে যারা জিতবে তাদেরকেই রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাবে নতুন সরকার হিসাবে। আনটিল দেন শেখ হাসিনা কারেন্ট প্রধানমন্ত্রী সেই দায়িত্বে থাকবে। তার মানে শেখ হাসিনা রিজাইন দেয় নাই, এটা উনি দাবি করতেছেন। সেনাবাহিনী বা ইউনিট সরকার বা রাষ্ট্রপতি তারা প্রমাণ করতে পারে নাই। $17 কথা হচ্ছে। দাদা, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। হ্যাঁ, তো প্রথমত তো প্রধানমন্ত্রীর নির্দেশ উনি দেন নাই, উনি তো রেজিগনেশন দেন নাই, উনি পার্লামেন্ট ভাঙ্গার নির্দেশ দেন নাই। তারপরেও বাংলাদেশের কনস্টিটিউশনে আছে একটা বিশেষ সার্কামস্ট্যান্সেসে রাষ্ট্রপতি কি বলে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন করতে পারে। তো এই সরকার দাবি করতেছে, ইউনূস দাবি করতেছে, সেনাপ্রধান দাবি করতেছে যে রাষ্ট্রপতি ইউনূসকে, অবৈধ সরকারকে শপথ গ্রহণ করিয়েছেন সুপ্রিম কোর্টের রেফারেন্সে। সুপ্রিম কোর্টের রেফারেন্স আছে যে পূর্ণ বেঞ্চে সুপ্রিম কোর্ট রেফারেন্সটা দিবে। কিন্তু আমরা এখন জানি যে ওই সময় প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি ক্যান্টনমেন্টে বন্দি বা ওয়েল প্রোটেক্টেড অবস্থায় ছিলেন, অর্থাৎ কোনো সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের মিটিং হয় নাই। তার মানে ওইখানে আরেকটা মিথ্যাচার। প্রথমত প্রধানমন্ত্রী রেজিগনেশন দেন নাই, এটা একটা ভায়োলেশন। উনি প্রধানমন্ত্রী রিকমেন্ড করেন নাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য, সেটা একটা ভায়োলেশন। তারপরে ফলস রেফারেন্সে এই সেনাপ্রধান এই সরকার গঠন করেছে, এটাও একটা। তো এই জিনিসগুলো জানা দরকার যে এই সরকার, এই সেনাবাহিনী তারা কতগুলো আইন ভঙ্গ করে আজকে এই 12 তারিখের নির্বাচনের দিকে যাচ্ছে। এছাড়া আরও আমি সেনাবাহিনীর কুকর্ম নিয়ে বা অসাংবিধানিক দায়িত্ব তারা করছে সেটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু এই যে সেনা প্রধান কয়েকদিন আগে হুঙ্কার দিল জয়দেবপুরে তাদের এক মিটিংয়ে, যে দেশে নির্বাচনের পরিস্থিতি বিরাজ করছে, নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই, নির্বাচন হবে, আমরা 1.5 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করব যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয়। কিভাবে নির্বাচনটা হবে? সুষ্ঠু মানেই হলো ইউনূসের অবৈধ এবং রিগড যে প্ল্যানে যে নির্বাচন, সেইটা সেনাপ্রধানকে অ্যাসুরেন্স দিচ্ছে যে তারা এই অবৈধ নির্বাচনটাকে, রিগড ইলেকশনকে তারা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য তারা বদ্ধপরিকর। তারপরে নৌবাহিনীর, আমি শেষ করি, নৌবাহিনীর প্রধান বলছে কয়েকটা যুদ্ধ জাহাজ তিনি ডিপ্লয় করবে ইলেকশনের জন্য। যুদ্ধ জাহাজ কেন লাগবে? তো আমি এখানে
আমি আপনার যদি প্রশ্ন থাকে বা আমরা অন্য কোনো বিষয়ে। আমি আসবো আপনার কাছে এই বিষয়টা নিয়ে। এখানে যুদ্ধজাহাজ কেন লাগবে, আরেকটা বিষয় যে ওনারা বর্ডার এলাকাতে সেনাবাহিনী মোতায়েন করেছে, ও ইলেকশন হবে সেটাও, ভিতরে। এটা আমি রিলেটেড এই। আসবো আপনার কাছে, এই প্রশ্নটা আমাকে রাখলাম যে ওনারা আসলে কি মিন করতে চাইছে, বর্ডারে কাদেরকে প্রোটেক্ট করতে চাইছে। এবং এখন আওয়াল ভাই আপনার কাছে আসি, হ্যাঁ, তারপরে আমি এটা জানতে চাইবো যে কেন বর্ডারে ওনারা সেনাবাহিনী মোতায়েন করার কথা বলছে, যেখানে দেশের ভিতরে বিভিন্ন মানে ভোট ভোট এরিয়াগুলোতে, নির্বাচনী এরিয়াগুলোতে সহিংসতা মারামারি অলরেডি শুরু হয়ে গেছে। আজকে একটা হ্যাঁ। দেখলাম একটা বিএনপির এক প্রার্থীর চোখ, প্রার্থী বা সমর্থকের চোখ উপড়ে ফেলেছে জামাত, এরকম। আচ্ছা আউয়াল আপনার ভাই, আপনার সমর্থনে আমি একটু অ্যাড করি। কি বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে কতক্ষণ আগে। সেখানে সে নিজেই স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করছে তফসিল ঘোষণার পরে যে লোকগুলা মারা গেছে। তো তারপরে কিভাবে বলে যে দেশে নির্বাচনের শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে? আওয়াল ভাই প্লিজ। আওয়াল ভাই আমি আপনার কাছে জানতে চাই, কারণ আমি জানি যে এলাকায় আপনারও যেমন যোগাযোগ আছে, আপনি একজন শিক্ষাবিদ, আপনার প্রচুর ছাত্ররা আছে, যোগাযোগ আছে। এই যে বাংলাদেশে নির্বাচন, ভোটের যে একটা বাতাবরণ, এগুলাতে আমি আপনি মানে বিশেষ করে গ্রাম অঞ্চলে এলাকাগুলোতে আমরা জানি। তো আমরা যখন খোঁজ পাই, আমি জানি যে আপনিও খোঁজ নেন, যে বাংলাদেশে আসলে ভোটের কোনো বাতাবরণ নাই। বাংলাদেশে কোনো ভোটের কোনো ধরনের কোনো মানুষের মধ্যে ইচ্ছ্বাস নাই, মানুষ এখনো কনফিউশনে ভুগছে, কেউই কোনো ভোট নিয়ে কোনো আলোচনাই করছে না। এই অবস্থাতে আমাদের ভোটের যে আলোচনা বাতাবরণ, এটা কি শুধু অনলাইন ভিত্তিকই হয়ে গেছে, যে ওরা অনলাইনে এটা প্রচার করছে, বা ভোটটা কি আসলে শুধুমাত্রই এখন গণতন্ত্র, ভোট, নির্বাচন, এগুলা কি মনে হচ্ছে না যে কাউকে দেখানোর জন্য, ঠিক জুলাইয়ে যে আন্দোলনটা যেভাবে হয়েছিল, ষড়যন্ত্রটা যেভাবে হয়েছিল, পৃথিবী দেখেছিল, খুব মানুষ চাইছে, ভোটটাও কি সেরকম একটা কিছু প্রজেকশন হচ্ছে মনে হয় না আপনার কাছে? হ্যাঁ, তুই একেবারে সঠিক প্রশ্ন রূপা। আসলে আমরা যদি আমি শুরু করি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি পদত্যাগের জন্য বলছে, যে পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করছেন। কেন? ইলেকশনের একদিন আগে কেন? আজকে ছাত্র দলের সভাপতি উনি সে একটা পোস্ট দিছে তার এই ভাইস চ্যান্সেলর পদত্যাগের ব্যাপারে, যে আপনি সৎ সাহস থাকলে চেয়ারে থাকেন। অর্থাৎ ছাত্রদল বোঝাইতে চাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উনি আসার পরে যেভাবে ছাত্র শিবিরকে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সেখানে জয়যুক্ত করছেন, এটা তারা ছাত্রদল সহ অনেকে বুঝতে পারছেন যে এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে করে রাকসুতে তারা জিতেছে। এবং সারা বাংলাদেশে কিন্তু আমি বলবো যে বিএনপি জামাতের প্ল্যান বা জামাতের, আমি যেন বারবার বলি, জামাতের প্ল্যান কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী। তারা এইখানে ইলেকশন হলো তাদের একটা সিম্বলিক। তাদের জামাতের মূল ইনুস এবং জামাত, এখানে ইনুস জামাত, এটি হলো জামাতের সরকার, জামাতের সরকার, সেনাবাহিনীর প্রধান এই জামাতের সরকারকে সমর্থন দিচ্ছে নিঃস্বার্থভাবে। আর বিএনপি কে ইনুস হাত রাখছে জাস্ট ব্যবহারের জন্য। এইটি বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আছে, সুতরাং ব্যবহৃত হচ্ছে। এখন জামাত যদি টের পায় যে তারা ক্ষমতা যাওয়ার, তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরও ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নাই, যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি কিন্তু বাংলাদেশ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কারণ গোয়েন্দা রিপোর্টই, সরকারি গোয়েন্দা রিপোর্টই বলছে যে 50% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এটা কম কথা নয়। আরেকটা গোয়েন্দা দাবি বলছে যে 84টা 84 কেন্দ্রে সহিংস হামলা হবে, মানে ভয়াবহ হামলা হবে। এগুলাকে এখানে প্রার্থী বা এগুলাকে নির্বাচন করা যাবে কিনা রিস্কি আছে, খুব ঝুঁকি। আবার অস্ত্র, অস্ত্র তো আমরা জানি অস্ত্র উদ্ধার হয় নাই। আজকে একটা রিপোর্টে দেখলাম যে ইলেকশনের সময় কিন্তু সমস্ত ইলেকশনের সময় কিন্তু যেগুলো বৈধ লাইসেন্সদারি অস্ত্রগুলো কিন্তু জমা নিয়ে আনে, পরে ইলেকশন শেষ হলে ফিরে দেয়। লাইসেন্সজারি অস্ত্রের মধ্যে 20,000-এর বেশি অস্ত্র জমা দেয় নাই। এবং এগুলা নিয়ে কিন্তু সরকারের কোনো, নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নাই, সরকারেরও মাথা ব্যথা নেই। তাহলে এই অস্ত্রগুলা কেন জমা হলো না? অর্থাৎ সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে আছে।
এখন এই জন্যই যে যার যার এজেন্ডা, জামাতের এক এজেন্ডা, বিএনপির এক এজেন্ডা, ইনুসের এক এজেন্ডা, আর্মি এই সমস্ত কিছু আর্মি পিছন থেকে মনিটর করছে, এবং যার জন্য আমাদের আজকে দুরবস্থা। যদি যে কোনো একটা পক্ষ, আমি কিন্তু সবসময় বলি যে এই জামাত, বিএনপি, ইনুস এবং সেনাবাহিনী, আমি চারটা পক্ষ আমি ধরি, আমি সবচেয়ে দোষ দেই, সবচেয়ে দায়ী করি সেনাবাহিনীকে। সেনাবাহিনী যদি একটা সঠিক এই দেশের একটা শান্তি আনতে চাইতো, গণতন্ত্র ফিরে আনতে চাইত, এটা সেনাবাহিনীর দ্বারা সম্ভব ছিল, যেটা তারা 2007-08-এ করছে। সেটি এবার কিন্তু তারা সেই জায়গার থেকে নেই, তারাও এই এজেন্ডার মধ্যে ঢুকে পড়ছে, এই ষড়যন্ত্রের মধ্যে তাদেরও একটা অংশ ঢুকে পড়ছে। হয়তো সেনাবাহিনীর পূর্ণ সমর্থন নাই, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা এর মধ্যে গা বাছা দিচ্ছেন। এই জন্যই আমি মনে করি যে এই ইলেকশনের মাধ্যমে যেটা আমাদের শ্রদ্ধেয় আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী বলেছেন যে ইলেকশনের একজনের একটা এজেন্ডা। জামাতের এজেন্ডা হলো ক্ষমতা যাওয়াচ্ছে, ক্ষমতা যাবে তারা জানে, যদি যাতে নাও পারে, যদি হা ভোটটা করাইতে পারে গণভোটে, তাহলে ক্ষমতা তারা যদি জাতীয় ইলেকশনে যদি সিট কমও পায় তাহলে তাদের সব অসুবিধা নাই, কারণ 270 দিনের মধ্যে এই এই ইয়াটা এটা বাধ্যতামূলকভাবে এটা পাস করতে হবে, না হলে অটোমেটিক পাস হয়ে যাবে সংসদে। আর সুতরাং অনেক অনেক শর্ত দেওয়া রাখছে, যেগুলো বিএনপি অনেকগুলো নোটর পিছনে এগুলোর পরও কিন্তু তারা শর্ত দিয়ে রাখছে। এই জুলাই সনদের দিয়ে এই যে পুলিশ হত্যা সহ 5 আগস্ট থেকে যত হত্যা হয়েছে, সেই হত্যার দায় মুক্ত কিন্তু এই জুলাই সনদের মধ্যে উল্লেখ আছে। এই যে যারা কিছু জুলাই যোদ্ধাদেরকে যে দায় মুক্তি দিচ্ছে সেটাও উল্লেখ আছে। তো এই জন্যই বলি যে একজনের এক এজেন্ডার মধ্যে এখন দুইটা পক্ষকে, আমি প্রতিদিনই বলি টক শুতে, বিএনপি এবং সেনাবাহিনী, ইনুস আর জামাত, তাদেরকে কিছু করা যাবে না, কারণ তারা একটা বিশেষ দেশের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে আরম্ভ অনেক এজেন্ডা আছে। শুধু বিএনপি যদি মনে করে যে না আমি এই ষড়যন্ত্রে পা দিয়ে আছি, আমি এখান থেকে সরে যাব, তাহলে বিএনপির সেই সুযোগ আজকেও আছে। আর সেনাবাহিনী যদি মনে করে যা হয়েছে দেশটা আমাদের, এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধ, আমার শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা উনি ভালো করে জানেন, এই দেশ স্বাধীন হওয়ার পরে এটি অপ্রিয় হলো সত্য বলতে হবে, দুইটা পক্ষ এই দেশের সবচেয়ে বেনিফিশিয়ারি হয়েছে, একটা হলো সেনাবাহিনী আর একটা হলো আমলা। একটা সেনাবাহিনীর একটা মেজর জেনারেল ছিল না, আজকে 70 থেকে 80 জন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, একজন সচিব ছিল না, আজকে 76 জন না 75 জন সচিব, সিনিয়র সচিব পর্যন্ত হয়েছে। তারা সবচেয়ে বেনিফিশিয়ারি এবং তারাই রাষ্ট্র পরিচালনায় বিভিন্নভাবে সম্পৃক্ত এত বছর, 54 বছরে। আজকে সেনাবাহিনী যদি মনে করে যে ঠিক আছে আমি এখান থেকে উদ্ধার করবো দেশকে, তাহলে এটা আজও সম্ভব। একটা এই ইলেকশনটাকে পোস্টপোন করে একটা সবাইকে নিয়ে, আওয়ামী লীগ নিয়ে ইলেকশন করার মধ্যে দিয়ে এখানে একটা এই দেশে একটা গণতন্ত্র ফিরে আনা, সবকিছু ফিরে আনার একটা পথ এখনো রয়ে গেছে আমি মনে করি। আর যদি এই দুইটা পক্ষ যদি এইটা রিয়েলাইজেশন না করে, বিএনপি যদি ক্ষমতার লোভের জন্য এই ফাঁদে পা দিয়ে যে আমি ক্ষমতা চলে যাব, ক্ষমতা অনেক দূর আছে বিএনপির জন্য, অনেক ফাঁদে পড়বে, ইভেন জেতার পরেও, জিতে গেলেও পড়বে, কারণ তারা সবগুলা পক্ষ এক, সেনাবাহিনী, ইউনুস, জামাত, বিএনপি সেই ফাঁদে পাড়া দিয়ে রাখছে। এই একটা জিনিস। আরেকটা জিনিস আমি বলি, শেষ করব, আমি বাংলাদেশের জনগণকে বলি, আপনারা শুধু আওয়ামী লীগ না, আপনাদের এই ইলেকশনের মধ্যে যে কোনো দিন যে কোনো পরিস্থিতি হইতে পারে, আপনারা এই সমস্ত পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য, এর থেকে দূরে থাকার জন্য আমি অনুরোধ করব, এরকম একটা প্রহসন অগণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা অংশগ্রহণ করবেন না। আপনারা বাড়িতে বিশ্রাম নেন, আপনারা নিরাপদে থাকুন, এই ঝামেলাতে যাবেন না, এইটি আমার আপনাদের প্রতি সবিনয় অনুরোধ। যদি ইলেকশনের দিন কোন পরিস্থিতি হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য ঘরে বসে বিশ্রাম নিন, এই ভোটকে বর্জন করুন, এইটি আমার ভোটারদের প্রতি আবেদন। অনেক ধন্যবাদ। আজকে আমার একদম শেষ পর্যায়ে আর একটা করে প্রশ্ন আমি আপনাদের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে সেনাবাহিনী, আমরা আসলে গত 1.5 বছর আমরা চাইছি যে সেনাবাহিনীকে বাইরে রেখে সেনাবাহিনীকে নিয়ে, আমাদের কাছে সেনাবাহিনীর একটা বিশেষ মূল্য আছে, বাংলাদেশ
প্রতিরক্ষা করে, রক্ষা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রতি আমাদের একটা রেসপেক্ট ছিল বাংলাদেশের মানুষের। আমি প্রায়ই দেখি আমরা বিভিন্ন, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন, সাবেক একজন সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, উনি প্রতিদিন, প্রতিটা দিন প্রায় প্রায় উনি বিগত সরকারের আম, সমালোচনা করে উনি কোনো না কোনো স্ট্যাটাস দেন, বক্তব্য দেন, যেটা নাকি একদম ভাইরাল হয়। মিস্টার ইকবাল করিম ভুইয়া কিন্তু উনি বোধহয় 2012 থেকে 15 সেনাপ্রধান ছিলেন, একদম শেখ হাসিনার সময়। এবং উনি কিছুদিন আগে বলেছেন যে উনি জানেন যে গুম হয়েছে, মানুষের নাড়ি বুড়ি বের করে পানিতে ডুবিয়ে দিয়েছে, ওনার সময় তো হয়েছে, তাই না? উনি সেনাপ্রধান। এই যে আমাদের সেনাবাহিনীর চিত্র, এটা কিন্তু আমি অনেক সেনাবাহিনী আছে, মানুষ আছে যারা নাকি সেনা সদস্য সিনিয়র হায়ারার্কি পজিশনে এই মুহূর্তে যারা আমাদের দেশের পক্ষে থাকার কথা ছিল, ওনারা কমপ্লিটলি এই অবৈধ ইউনূস সরকারের সাথে থাকছে। যেমন আমাদের এখনকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমার কথা হচ্ছে নবী ভাই, এই অবস্থাতে যারা নাকি দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা তো আসলে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আমি নামও বলতে পারবো। তো এই অবস্থায় সেনাবাহিনীর কাছ থেকে তো, এই সেনাবাহিনী তো কম্প্রোমাইজ সেনাবাহিনী, এবং এরাই পাওয়ারফুল। যেখানে গোলাম আজমের ছেলে কবে রিটায়ারমেন্টে চলে গেছে, সে প্রায় প্রায় আসে, শোনা যায় যে তার খুব ইনফ্লুয়েন্স আছে। তো এই অবস্থায় তো তার কাছ থেকে তো, এই সেনাবাহিনীর থেকে আমরা তো আসলে কি কিছু আশা করতে পারি বাংলাদেশের মানুষ? এটা $1,000,000 কোশ্চেন, আমার সঠিক জবাব নেই। কিন্তু আমি বিশেষ করে প্রথমত আমি সেনাবাহিনীর সাথে মুক্তিযুদ্ধের সময় যারা পরবর্তীতে জেনারেল হয়েছিল, প্রধান হয়েছিল, অনেকের সাথে আমার 71-এর মুক্তিযুদ্ধের থেকে পরিচয়। এছাড়াও আমি ভারতীয় সেনাবাহিনীর জেনারেলদের, লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং আদার জেনারেলদের সাথে আমি কাজ করেছি। আমি জানি দুইটা দেশের সেনাবাহিনীর মধ্যে কি পার্থক্য, আমি সেই আলোচনায় যাব না। কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, ডক্টর আওয়াল ভাই উনি যথার্থভাবেই বলেছেন, সেনাবাহিনীও একটা পার্ট। উনি বলেছেন এজেন্ডার অংশ। আমি সরাসরি বলবো যে ষড়যন্ত্রের মাধ্যমে একটা নির্ধারিত সরকারকে অপসারণ করা হয়েছিল, শেখ হাসিনা সরকারকে, সেই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ছিল সেনাপ্রধান ওয়াকার। কয়েকদিন আগে একজন ইয়াং ব্লগার, সাব্বির বা সিব্বির নাম, যে জেলে অ্যারেস্ট হয়েছিল, জেলে ছিল, হ্যাঁ, সে তার একটা শোতে সে বলেছে 54,000 কোটি টাকা ক্যাশ 3 সেনা প্রধানকে, 3 বাহিনী প্রধানকে দেওয়া হয়েছে। এইটার প্রমাণ আমার কাছে নাই, কিন্তু সে যে অভিযোগটা এনেছে, এটা যদি অসত্য হতো বা মিথ্যা হতো, উচিত ছিল তো তার বিরুদ্ধে কেস করা, বা মামলা করা, বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, অথবা একটা বিবৃতি দিয়ে বলা যে না, এইটা তো অসত্য। তো সেই টাকা পয়সার ভাগাভাগি থেকে শুরু করে আমি যেটা একটু ইঙ্গিত দিয়েছিলাম, যে সেই 3 অগাস্টের তারা দরবারে মিটিং করে ঠিক করলো যে তারা বৈধ সরকারকে সমর্থন করবে না। তার আগে 3 অগাস্টের আগে মেজর জেনারেল আকবর, যে বর্তমানে যে খালেদা জিয়ার মিলিটারি অ্যাডভাইজার ছিল, সে কিছুদিন আগে একটা কনফারেন্সে, একটা মিটিংয়ে হ্যাঁ, বক্তৃতা দিয়েছে। সেটার ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আমি নিজে শুনেছি। আমিও সেইখানে শুনেছি। তিনি বলেছেন 3 অগাস্টের আগে জেনারেল ওয়াকার তাকে কল করে বলেছে যে তুমি তো বিরোধী রাজনীতিদেরকে চিহ্ন, দলের সাথে জড়িত, আমি একটা সরকার গঠন করব, তারা সেই সরকারে জয়েন করবে কিনা তুমি একটু খোঁজ নিয়ে আমাকে জানাও। 3 অগাস্টের আগে। এবং এইটা সে ভিডিও বক্তৃতায় বলেছে। এইটা তো ওয়াকার চ্যালেঞ্জ করে নাই, অস্বীকার করে নাই। তার মানে ওয়াকার, জেনারেল ওয়াকার, যে ষড়যন্ত্র এর মাধ্যমে বিদেশি শক্তিরা যারা কোটি কোটি টাকার, যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই তো বলেছে যে 2024-এ আমেরিকার একটা এজেন্সি ইউএসএইডি থেকে $29 মিলিয়ন গিয়েছে বাংলাদেশে সরাসরি, 21 মিলিয়ন গিয়েছে ভারতের মাধ্যমে, অর্থাৎ $50 মিলিয়ন বাংলাদেশে গিয়েছে আমেরিকার একটা এজেন্সি থেকে। এছাড়া আরও 2টো এজেন্সি তারা এই সরকার উৎখাতের ব্যাপারে কাজ করেছে, একটা হলো ডিপ স্টেট আর একটা হলো IRI। তো এছাড়াও তো বিদেশি
শক্তির টাকার কত, পাকিস্তান, কাতার, টার্কি, অন্যান্য দেশও আছে। তো কাজে এই যে ক্যাশগুলো, এগুলো কোথায় গিয়েছে? এগুলো তো আকাশেও যায় না, জলেও যায় না, এগুলো বাংলাদেশের কিছু মানুষের পকেটে গিয়েছে। এবং তারা কারা? ওই টোকাই, সন্ত্রাসী, সকল বামপন্থী, সেনাবাহিনী, এমন কোনো সোসাইটির কোনো সেকশন নাই যে তারা এই টাকার ভাগটা পায় নাই। তো এই ষড়যন্ত্রের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা তো এগুলো করবে আমরা জানি। এবং সেনাবাহিনীর যে দায়িত্ব, আওয়াল ভাই যেটা একটু রেফারেন্স দিলেন, সেনাবাহিনীর দায়িত্ব, মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল, মুক্তিযুদ্ধের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল, তারা অনেক ভালো কাজ করেছে। ইউনাইটেড নেশনসে সেনাবাহিনীর প্রতি মানুষের একটা শ্রদ্ধা এবং ভয়ও ছিল, শ্রদ্ধাও ছিল, ভয়ও ছিল। আমি একটা এক্সাম্পল দিলাম যে 1/11 সময় সে সেনাবাহিনী 1 কোটি ভোটার কি বলে মুছে ফেলে দিয়ে যে সূক্ষ্ম নির্বাচন করেছিল, যার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আর এই সরকার, এই সেনাবাহিনী কি করছে? ঠিক তার উল্টো। তারা এই ষড়যন্ত্রের অংশীদার। তারা ইউনিভার্সিটিকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে। এই 18টা মাস অবৈধ সরকারের সমস্ত অবৈধ কাজগুলো সাপোর্ট করেছে। আর এখন যেটা করছে সেটা হলো যে এই রিগড ইলেকশন, যেটা কোনো গণতান্ত্রিক ইলেকশন না, যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিপরীতে, সেইটাকে তারা সমর্থন করছে অন্ধভাবে। 1.5 লক্ষ সোল্ডার নামিয়েছে, কয়েকটা যুদ্ধ জাহাজ ডিপ্লয় করবে, তারপরে বর্ডারে তারা বিজেপি বর্ডার সিকিউরিটি গার্ড পাঠাচ্ছে। যে এগুলো কি বলে? সিম্পলি এই ঘটনাগুলো একটা কথাই স্পষ্ট করে বলে, এই সেনাবাহিনী আর সেই সেনাবাহিনী না। এই সেনাবাহিনী বর্তমানে আইএসআই এর নির্দেশে চলছে। আইএসআই হলো পাকিস্তান সেনাবাহিনীর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, যারা 71-এ বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 3 লক্ষ মা বোনদের সম্মান হানি করতে গিয়ে পাকিস্তানিদের হাতে আমাদের মা বোনকে তুলে দিয়েছিল। সেই সেনাবাহিনী পাকিস্তানিদের সাথে দহরম মহরম। আর যে ভারতীয় আমাদের বন্ধু রাষ্ট্র, যাদের বাংলাদেশ স্বাধীন করতে 6,000 সৈন্য নিহত হয়েছিল, 16,000 সৈন্য আহত হয়েছিল, সেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানিদের প্ররোচনায় এখানে উস্কানি দেওয়া হচ্ছে, সম্পর্কের অবনতি করা হচ্ছে, বর্ডারে বিজিবি পাঠানো হচ্ছে, অর্থাৎ উস্কানি দেওয়া হচ্ছে। তো উদ্দেশ্য একটাই, যে এই ইলেকশন যাতে শান্তিপূর্ণভাবে না হয়, ইলেকশন যাতে রিগ হয়, জনগণ যদি বিদ্রোহ করে ভোটার দিকে না যায়, তাহলে একটা ইভেন্ট তৈরি করে, একটা ষড়যন্ত্র করে, কোনো একটা ঘটনা, যুদ্ধ অবস্থার সৃষ্টি করে, যাতে ইলেকশনটাকে নাল অ্যান্ড ভয়েড করে বা বানচাল করে, প্রথমত তো তারা তো রিগ করে নিজের পক্ষে নিবে, যদি দেখে যে না সেটাইও তারা জিততে পারবে না, তখন তারা এই ষড়যন্ত্রগুলো করবে। করে উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষে যে প্রিন্সিপালগুলো নিয়ে যে শাসনতন্ত্র রচনা হয়েছে, সেইটাকে ধ্বংস করা, বাংলাদেশকে সিম্পলি এক কথায় মিনি পাকিস্তান বানানো। এবং সেটা কি পাকিস্তান একটা ফেইল স্টেট, একটা সন্ত্রাস সৃষ্টির কারখানা বা পাকিস্তানকে বিশ্ববাসী মনে করে। তো সেই পাকিস্তান মিনি পাকিস্তান বানানো মানেই হলো এই বর্তমানে মিনি পাকিস্তান হবে। বাংলাদেশকে তারা যদি ইস্ট পাকিস্তানের মতো মিনি পাকিস্তান করতে পারে, সেটা হবে মৌলবাদী সন্ত্রাসী একটা রাষ্ট্র, ভারত বিরোধী রাষ্ট্র, এবং যেখানে গণতন্ত্র থাকবে না, ইরানের মতো মিলিশিয়া বাহিনী দেশ শাসন করবে। সেনাবাহিনীকে তারা ধ্বংস করার পন্থা নিয়ে ফেলছে। যে এই যে সরকারি কর্মরত, বর্তমানে যারা কর্মরত, যারা সেনা প্রধানের বা সরকারের সিদ্ধান্ত পালন করে, এরকম 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তারা আইসিটির ব্যানারে তাদেরকে বিচার করা হবে। অথচ সেনাবাহিনীর কি বলে রুলই আছে যে সেনাবাহিনী কোনো অপরাধ করলে সেটা সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল হতে তাদের বিচার হবে। সেইটা না করে এই ওয়াকার, এই সমস্ত যারা বড় বড় অফিসার, যারা
দায়িত্ব পালন করতেছে, এমনকি তার আমলে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আইসিটির মতো একটা ক্যাঙ্গারু কোর্টে বিচারের ব্যবস্থা সে করেছে। এটা করে কিন্তু সে নিজেরও বিপদ ডেকে আনতেছে। ইউনূসের এই কাণ্ডের একটাই অ্যানালজি। আমার কাছে মনে হচ্ছে যে যা যেদিকে আগাচ্ছে ওনারই একসময় কোর্ট মার্শাল হবে, এরাই হ্যাঁ, করবে। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি যে ওর বিহেভিয়ার হলো যে গাছের ডালে বসে ডাল কেটে দেওয়া, সেই কাজটা সে করতেছে। তো এই সমস্ত ফলে সেনাবাহিনী বাংলাদেশের যে একটা ইনস্টিটিউশন ছিল, যেটার উপরে আমরা সার্বভৌমত্ব নির্ভর করত, যেটার উপরে দেশ রক্ষা নির্ভর করত, এগুলো সব ইউনূস ধুলায় লুটিয়ে দিয়ে এই যে বর্ডার, আমাদের 150 মাইল বর্ডার বিদেশিদের কন্ট্রোলে এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, সেটা ঘটে যাচ্ছে। চিটাগাং পোর্ট দেশের শুধু ইকোনমি ম্যানেজ করে না, দেশের কি বলবো প্রতিরক্ষার ইয়েতে পোর্ট রোল প্লে করে, সেটাকে অন্যের কাছে দিয়েছে। সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। মাঝখানে সে হুঙ্কার দিয়েছিল এটা করা যাবে না, কিন্তু এখন হয়ে গেছে। তারপরে এই যে ডিফেন্স প্যাক্টগুলো হচ্ছে, সেনাবাহিনীর সেখানে সে থাকা উচিত, সে নীরব। সিক্রেট কি এগ্রিমেন্ট হচ্ছে আমরা কিছুই জানি না। তো ওভারঅল আওয়াল ভাই যেটা বলেছেন সেইটাকে আমি সমর্থন করে বলছি যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, একটা দুর্নীতি রাষ্ট্রে পরিণত হয়েছে, কি বলে মবক্রেসি এস্টাবলিশ হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, নাই বললেই চলে, অবনতি তো দূরের কথা, ইকোনমি ধ্বংস হয়েছে। এই সমস্ত কিছুর জন্য দায়ী এবং মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে যে কয়েকটা পার্টি আওয়াল ভাই উল্লেখ করেছে। আমি সবার মনে রাখার জন্য রিপিট করতে চাচ্ছি, সেটা হলো দেশি বিদেশি ষড়যন্ত্র ও 71-এ পরাজিত ষড়যন্ত্রকারীরা, তারা জামাত শিবির এবং টু সাম এক্সটেন্ট বিএনপি এর সাথে জড়িত। বিদেশি শক্তি আমেরিকা, ইউনাইটেড নেশনস, মিডল ইস্টের টার্কি, মিডল ইস্টার্ন কান্ট্রিজ, এরা এবং সেনাবাহিনী এই দেশটাকে রক্ষা করতে পারতো। কারণ 5ই আগস্ট সেনাপ্রধান বলেছিল যে আমরা দায়িত্ব নিলাম বা জনগণ এবং দেশের জানমাল রক্ষা করার দায়িত্ব, সেটাকে সে পালন করেছে? করে নাই। ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়েও যেখানে মবক্রেসিতে জানমালের ক্ষতি হচ্ছে, তারা মুখ অন্যদিকে নিয়ে গেছে। তো কাজেই এই যে বাংলাদেশের যে বর্তমান অবস্থিতি, একটা পরিস্থিতি, একটা কি বলবো ফেল স্টেট, মৌলবাদী সন্ত্রাসী স্টেট, আইন শৃঙ্খলা যেখানে নাই, মবক্রেসি, এর জন্য অন্যান্য পার্টির সাথে সেনাবাহিনী, সে বিশেষ করে অফিসার, সেনাপ্রধান, তারাও জড়িত। এই যে মিডিয়াতে এসেছে যে এই ইলেকশনে কয়েক লাখ সেনাবাহিনী ড্রেস তৈরি করা হয়েছে, অফিসার থেকে শুরু করে সাধারণ সিপাই। এই জানার পরে তারা সেটা উদ্ধার করতে পারতো না, তারা সেটা বন্ধ করতে পারতো না, সাইলেন্ট, নীরব। এই সরকারের, অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে নবী ভাই, সুষ্ঠুভাবে চুরি করার জন্য, অবৈধভাবে সম্পন্ন করার জন্য তারা প্রস্তুত, যুদ্ধজাহাজ, এরোপ্লেন এবং 1.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে। সেইম সেইম। অনেক ধন্যবাদ নবী ভাই। আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আওয়াল ভাইয়ের কাছে এই সেনাবাহিনী নিয়ে একটা কথা, প্রশ্নটা আমি শেষ করব আর কি। কারণ আমাদের আজকে যে 12 তারিখে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই আসলে ঠিক নেই, এবং সেনাবাহিনীর ভূমিকা তো আমরা একদম বুঝে গেছি। 71-এর দিকে যদি আমরা তাকাই, মুক্তিযুদ্ধের যে আমাদের 11টা সেক্টর কমান্ডার ছিল, সবই কিন্তু পাকিস্তান সেনাবাহিনী থেকে এসে তারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল। সেক্টর কমান্ডার হয়েছে, সাব সেক্টর কমান্ডার হয়েছে, এবং সবাই কিন্তু মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর লোকে ছিল। একদল সেনাবাহিনী মুক্তিযুদ্ধ অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে, তারপরে পরবর্তীতে সেনাবাহিনীর অনেক বড় বড় অঘটনও ঘটিয়েছে, আমরা উইটনেস করেছি। এবং শেষমেশ আজকে 26-এর 12 তারিখে কি সেই সেনাবাহিনীরই এক অংশ, নব্য সেনাবাহিনী, যারা নতুন প্রজন্মের সেনাবাহিনী, 71 তো চলেই গেছে, সেই সেনাবাহিনীকে বাংলাদেশকে আবার পরাজিত শক্তির হাতে তুলে দেওয়ার জন্য 12 তারিখের নির্বাচনে সহযোগ হিসেবে কাজ করছে? না, অত্যন্ত যৌক্তিক প্রশ্ন রূপা। আসলে আমার যদি 71 সনে যদি সেনাবাহিনীতে বলতে হয়, সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি,
71 সনের সেনাবাহিনীর কিন্তু 55% সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, 45% সেনাবাহিনী অংশগ্রহণ করছে। এবং এটা আমি আরেকবার বলছিলাম কোন শোতে, 1971 সালে যখন 16ই ডিসেম্বর যখন পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ করে, সেই অনুষ্ঠানে 79 জন বাঙালি অফিসারও তাদের সাথে আত্মসমর্পণ করেছিল। জনতা সেদিন তাদেরকে হত্যা করতে চেয়েছিল, তাদের মুক্তিযুদ্ধের বন্ধুরা, সৈনিক বন্ধুরা তাদেরকে রক্ষা করছে। সেদিন কিন্তু তারা শেষ হয়ে যেত, এবং সেখানে শেষ হয়ে রক্ষা করেছে। কিন্তু 2 জন, এবং তখন ওইখানে যারা প্রেজেন্ট ছিল তারা বলছে তাদেরকে চাকরিচ্যুত করে দিন, হত্যা করার দরকার নাই। তাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছিল 2 জন বাদে, একজন উসমানী সাহেবের সুপারিশে, আরেকজনের পিতাকে রাজাকাররা মেরে ফেলছিল, এই 2 জন বাদে। এবং সেখানে 563 জন যুবতী মেয়ে পাওয়া গেছিল যারা ছিল প্রেগনেন্ট সবাই। এই আমি এটা বললাম যে সেনাবাহিনীর যে ঐতিহ্য যেমন আছে, তাদের একটা কলঙ্কিত দিকও কিন্তু আছে স্বাধীনতার যুদ্ধ সমর্থিকই। এবং এরপরে কিন্তু হ্যাঁ, তারা অবশ্যই তাদেরকে সেলুট করি যারা যুদ্ধ করেছেন। এরপরে বাংলাদেশে যে ক্রাইসিস হয়েছে, আমি যদি সেখানে একটু যাই, 1900 এরশাদের যে আন্দোলন হয়েছে, সেখানে নুরুদ্দিন সাহেব আজকে জীবিত আছেন। উনি একটা পর্যায়ে জনগণের প্রতি বলে এরশাদকে বলছে যে না, আপনাকে আর রক্ষা করা যাবে না, আপনাকে পদত্যাগ করতে হবে। এবং সেই পদত্যাগ বা রক্ষা করা, বা এটা যে সেনাবাহিনী এরশাদের সাথে যে বিট্রে করছে, সেটা কিন্তু এরকম না যে তাকে বিপদে ফেলায়, তাকে বলছে যে আপনার এটা 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 আপনাকে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আপনাকে এখন পদত্যাগ করা উচিত। এবং সেটা সেনাবাহিনী সহায়তা করছে যাতে এই পদত্যাগটা, এটা লুপা ইম্পর্টেন্ট, এটা যাতে সাংবিধানিকভাবে হয়, সাংবিধানিকভাবে সম্পন্ন হয়, এবং নির্বাচনটা যেন 3 মাসের মধ্যে হয়ে একটা জনগণের সরকার আসে, সেটা সেনাবাহিনী মনিটর করছে। কিন্তু সাংবিধানিক কোনো 1% ব্যর্থ হয় না। ঠিক তেমনি ভাবে বিএনপির তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন করছিল, সেখানে কিন্তু বিএনপি পদত্যাগ করে পরে সাংবিধানিক পন্থায় সেনাবাহিনী কিন্তু মনিটর করছে যাতে সাংবিধানিক পথে 3 মাসের মধ্যে নতুন সরকার আসে। সংবিধানের ব্যর্থ হয় নাই। এবং 2007 সালে যে সেনা তত্ত্বাবধায়ক আসছে, এটা কিন্তু সাংবিধানিক এক ধারাবাহিকতায়, সেখানে ইমার্জেন্সি দিয়া রাষ্ট্রপতিতে ইমার্জেন্সি তারা করেছে, তারা নিজেরা কিন্তু ক্ষমতা নেয় না। মঈন আহমদ গেছে রাষ্ট্রপতিতে, তাকে যে অনেক দিয়া তারা তারপরে ইলেকশন দিয়া তারা জনগণের কাছে দিয়ে গেছে, সাংবিধানিক কোনো ব্যর্থ হয় না। কিন্তু এইবার যে ওয়াকারুজ্জামান, এখানে কিন্তু সাংবিধানিক চরম ব্যর্থ হয়েছে, কোন সংবিধান মানায় হয় না। এইখানে যে একটা জিনিস আমি জাস্ট একটু আপনাকে মনে করায় দেই, কিন্তু গত 16 বছর বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত ছিল। অবশ্যই তারা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ছিল, সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। এত সুবিধা কোন সরকার দেয় নাই। না, আওয়ামী লীগ সরকার যা দেয়, এত সরকার কোনো সুবিধা দেয় না। তারা বিভিন্ন এগুলোর বলার লিস্ট নেয়। তারা কিন্তু এই সেনাবাহিনী সংবিধানটাকে লঙ্ঘন করে একটা ইন্টারিম, একটা তাদের ডিজাইন করা সরকারকে আনছে, যারা তাদের 2টা উদ্দেশ্য, একটা হলো মুক্তিযুদ্ধের বিরোধী, আর একটা হলো উগ্র সাম্প্রদায়িকতা। 2টা উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা এখানে মোটিভেটেড করছে, এবং এটাই কিন্তু টার্গেট। এবং এই ইলেকশনের মাধ্যমে এই উগ্র সাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তাদের এই প্রহসনের নির্বাচন। এবং সেখানে কিন্তু ফজলে আকবর কিন্তু জেনারেল একটা কিন্তু তার সাক্ষাৎকার কিন্তু একটা কথা বলছে, তার শেষের কথাটা কিন্তু আমি খেয়াল করছি। তারা সাংবাদিকদের জিজ্ঞাসা করছিল যে সেনাবাহিনী তো ইলেকশন করতেছে, সবকিছু করতেছে, এবং ইলেকশনের মধ্যে যদি কোনো ব্যর্থ হয় তখন কি হবে? তখন কিন্তু বলছে যে ইলেকশনের মধ্যে ব্যর্থ হলে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াবে। অর্থাৎ একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রাখছে। জনগণের পাশে মানে কি? জনগণের পাশে কেমনে দাঁড়ায় এটা আমরা দেখছি, সেনাবাহিনী কেমনে দাঁড়ায়। আমরা তো 1.5 বছর দেখলাম, ওই 1.5 বছর দেখলাম জনগণের পাশে। আবার এই যে 54 বছরে যত ইলেকশন হয়েছে, 12টা ইলেকশন হয়েছে, এটা 13তম। 1,00,000 সেনাবাহিনী কোন ইলেকশনে মোতায়েন করা হয় নাই। এটা একটা রেকর্ড। কেন তো সেনা মোতায়েন করা হয়েছে? জাস্ট তাদের কন্ট্রোল রাখার জন্য। এটা আমাদের শ্রদ্ধেয় নূরুন্নবী ভাই বলছেন, বাংলাদেশটা আইএসআই এর কন্ট্রোলে চলছে। পাকিস্তানের ধ্বংস ব্যর্থ রাষ্ট্র হওয়ার জন্য 2টা জিনিস দায়ী, একটা হলো আর্মি, আর একটা হলো তাদের ধর্ম।
এই ধর্ম। ওখানে সাংবাদিকরাও বলছে যে বাংলাদেশের শেখ হাসিনার সময় বাংলাদেশের এই ইয়াতে সাইনবোর্ডে বা ইয়াতে থাকতো ছাত্রদের হাতে বই বা এগুলা। আর পাকিস্তানের যেখানে বড় বড় প্রজেক্ট সাইনবোর্ড করা হয়, জাতীয় সাইনবোর্ড, সেখানে মসজিদের ছবি, এগুলা ধর্মীয় জিনিস তারা টাইনা আনে। ও পাকিস্তানের সাংবাদিকের কথা, আমার কথা না। সুতরাং এই যে ধর্ম এবং সেনাবাহিনী পাকিস্তানকে নষ্ট করছে, এখন পাকিস্তানি আইএসআই চাচ্ছে বাংলাদেশটাকেও তাদের কাতারে নিয়ে আসতে, ওই সেনাবাহিনী এবং ধর্ম। আর মুক্তিযুদ্ধ তো আছেই, সেনাবাহিনী এবং ধর্ম। সেনাবাহিনী দেশ চালাবে, ধর্মের উগ্রতা হবে। এইটি হইল এই আইএসআর এজেন্ডা। এই এজেন্ডা মতোই চলছে। ইলেকশন টিলেকশন এগুলো হইল জাস্ট একটা নমুনা, একটা নাটক। মূল এজেন্ডা হলো ওই সেনাবাহিনীর কন্ট্রোল এবং অগ্রধর্মীয়, আর হলো মুক্তিযুদ্ধ বিরোধী। আরেকটা এজেন্ডা আছে, পাকিস্তানের চিরশত্রু হলো ভারত। বাংলাদেশকে ঠিক বাংলাদেশের পাকিস্তানের কাতারাই না, বাংলাদেশকে ভারতের চিরশত্রু করা। ভারতের চিরশত্রু সাথে বাংলাদেশের লাভ হয়, বাংলাদেশের কাঁধে বন্দুকটা রেখে পাকিস্তান স্বীকার করতে চায় এখানে যুদ্ধ বানাবে বাংলাদেশের লোকে। তারা বন্দুকটা কাঁধে, এখানে বাংলাদেশের কাঁধে, তারা কিন্তু ওখান থেকে বসে থাকবে। এই হলো, বলে না যে পূর্ব প্রান্ত থেকে যুদ্ধ শুরু হবে, পাকিস্তানের হুমকি দেয় পূর্বাঞ্চল হবে বাংলাদেশ। সুতরাং এই জন্য আমি বলবো যে আমাদের দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে, এবং এই ইলেকশনটা হলো এই ধ্বংসর লীলাগুলাকে বৈধতা দেওয়ার একটা প্রহসন। এই বৈধতা দিতে পারলে তাদের একটা হ্যান্ডেল পাওয়া যায়। এই জন্য আমি বলবো এই ইলেকশনটাকে প্রতিহত করার জন্য, যে আওয়ামী লীগও বলে না, আমরা ইলেকশনটাকে বর্জন হইল আমাদের মূল দাবি। জনগণ, শুধু আওয়ামী লীগের জন্য না, আহ্বানটা হয়তো আওয়ামী লীগ জানাচ্ছে, আমি একজন শিক্ষাবিদ হিসাবে, আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই, আপনাদের এই প্রহসনের নাটকের ইলেকশনটা বয়কট করুন, বর্জন করুন। এর মধ্যে থেকে হয়তো একটা ভালো কিছু আসতে পারে আমাদের দেশের জন্য। এটি আমাদের আবেদন। সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ নূর নবী ভাই, অনেক ধন্যবাদ আওয়াল ভাই আপনাদের সময়ের জন্য। এবং পুরা মনে হচ্ছে যেন আমরা একটা ফাইনাল ডেস্টিনেশনের দিকে আগাচ্ছি, একটা ভয়ঙ্কর শঙ্কা মধ্যে, মানে জানি না কি হবে, আর একদিন পর আমাদের ভাগ্যে কি আছে। আপনাদের সাথে আবারও কথা হবে। আমি আশা করব যে ইলেকশনের দিনে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব, আপনাদের দুজনের সাথেই। আপনাদের এক্সপার্ট ওপিনিয়ন নিব, কারণ বাংলাদেশে তখন কি হবে সেটা জানা যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারাই আমাদের আহ, দিশা দেখাচ্ছেন ৭১ থেকে এখনো পর্যন্ত। আনফরচুনেটলি আমরা সেটা কিছুই করতে পারি নাই। পরবর্তীতে আমাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা পারি নাই, ব্যর্থ হয়েছে। ব্যর্থতা আমাদের। আহ, বন্ধুরা, যেটা আমাদের নবী ভাই এবং আওয়াল ভাই বললেন যে আমাদের এই যে আসন্ন একটা বিপদের মধ্যে আমরা পড়তে যাচ্ছি, বিপদ থেকে এক আমরা ৫ তারিখে একটা ভুল করেছি, জুলাই আগস্টে আমরা একটা ভুল করেছি, সেটার জন্য ৫ তারিখের জন্ম হয়েছে। আজকে ১২ তারিখ, ১২ই ফেব্রুয়ারি, সেরকমই একটা ভুলের যেন জন্ম না হয়। আমরা যেন আমাদের দেশটাকে রক্ষা করতে পারি, আর দেশের মানুষ, দেশ কি একটা ভূখণ্ড, সেখানে মানুষগুলো যেন রক্ষা হয়। সুতরাং আমরা বলবো, আপনারা এই ভোটটাকে, ১২ তারিখের প্রহসনের ভোটটাকে বর্জন করুন। আর যদি কোনো কারণে চাপে পড়ে প্রাণ ভয়ে আপনাদের ভোট কেন্দ্রে যেতেও হয়, আপনারা ভোটটা দেশবিরোধী জামাতিদেরকে দিবেন না। এবং অবশ্যই 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 না ভোটে ভোট দিবেন। কিন্তু আমি বলবো, আমরা বলছি, আমাদের সিনিয়ররা বলছে, আপনারা এই ভোটটা বর্জন করুন এবং আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।